ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই কেঁপে উঠল ইরানের উত্তরাঞ্চল। কম্পনটি রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। শক্তিশালী এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.1। ইরানের ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্র ধ্বংসের ক্ষমতা ইসরায়েলের নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইসরায়েল হয়তো ফোর্দোর ছোট একটি অংশ ধ্বংস করতে পারবে, কিন্তু অনেক গভীরে যেতে পারবে না। ইরান ও ইসরায়েল চলমান সংঘাতের মধ্যেই মধ্যপ্রাচ্যে নৌবাহিনীর যুদ্ধজাহাজ থেকে শুরু করে পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী সহ সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র। এবার বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী মোতায়েন করতে যাচ্ছে আমেরিকা। আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের লৌহ মানব। রাজনৈতিক নানা চড়াই উতরাই পেরিয়ে 1981 সালে আসে তার জীবনের মাহেন্দ্রক্ষণ। দিনটি ছিল 27 জুন, শুক্রবার। 2025 সালের 13 জুন আরও এক শুক্রবারেই ইরান ইসরায়েল সংঘাত শুরু হয়। এবার সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইউরোপের শক্তিশালী 9 দেশ। তারাই ইসরায়েলের বিরুদ্ধে একটি প্রস্তাবনা তৈরি করতে আহ্বান জানিয়েছে। অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডের ইসরায়েলি বসতি স্থাপনের সাথে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য বন্ধ করার কথা বলেছে তারা। ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত। জাতিসংঘ বলেছে, 2024 সালে সংঘাতপূর্ণ অঞ্চলে শিশুদের ওপর সহিংসতা নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। এজন্য দ্বিতীয় বছরের মতো ইসরায়েলকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে জাতিসংঘ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরান এবং ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে একটি প্রতিশ্রুতিশীল চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। এটিকে ভণ্ডুল করতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ইরানে একতরফা হামলা চালিয়েছে ইসরায়েল। ইরান ও ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে ইসরায়েল শুধু সামরিকভাবে নয়, অর্থনৈতিক, অবকাঠামোগত ও কূটনৈতিকভাবেও বড় বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে। দেশটির তেমনই 10টি বড় ক্ষতির বিবরণ দিচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। ইসরায়েলের আয়রন ডোম ও আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিয়ে একের পর এক মূল ভূখণ্ডে আশ্রে পড়ছে ইরানের ক্ষেপণাস্ত্র। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে 14টি সামরিক কার্গো বিমান ইসরায়েলে এসে পৌঁছেছে বলে জানা গেছে। ইরান ও ইসরায়েল নিয়ে আজকের শীর্ষ 10 নিউজের এবার জানুন বিস্তারিত। ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে কেঁপে উঠল ইরানের উত্তরাঞ্চল। কম্পনটির রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়। মুহূর্তেই ঘরবাড়ি কেঁপে ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। শক্তিশালী এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.1। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এই ভূমিকম্পে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সির বরাত দিয়ে এর তথ্য জানিয়েছে জর্ডান ভিত্তিক সংবাদ মাধ্যম রয়া নিউজ। স্থানীয় সময় রাত 9টা 19 তেহরান ও কোম প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয়। বিশাল মরুভূমির অঞ্চল এই এলাকাতেই অবস্থিত ইরানের আলোচিত বিশাল পরমাণু স্থাপনা ফোর্দো। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সেমনান শহরের প্রায় 37 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে 10 কিলোমিটার গভীরতায় এই ভূমিকম্পটির উৎপত্তি। তবে ভূমিকম্প অনুভূত হলেও বিষয়টি স্বাভাবিকভাবে নিচ্ছে না অনেকেই। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। ভূমিকম্প নিয়ে গুঞ্জন উঠেছে দেশটি পরমাণু পরীক্ষা করেছে। এদিকে যে সময় এই ভূমিকম্পটি অনুভূত হয়, ঠিক সে সময় ইরানে বিমান হামলা চালাচ্ছিল ইসরায়েল। ইরান ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই আলোচনায় ইরানের ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্র। এসব কেন্দ্র কিভাবে ধ্বংস করবে ইসরায়েল, সেটিও উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। তবে এত গভীরের পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া ইসরায়েল কিছুই করতে পারবে না, সেটিও এখন সকলের জানা। এবার সেই পরমাণু কেন্দ্রে হামলা নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্র ধ্বংসের ক্ষমতা ইসরায়েলের নেই বলে মন্তব্য করেছেন তিনি। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। শুক্রবার নিউ জার্সির মরিসটাউন মিউনিসিপাল বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আসলেই ইসরায়েলের সক্ষমতা খুবই সীমিত। তারা হয়তো ফোর্দোর ছোট একটি অংশ ধ্বংস করতে পারবে, কিন্তু অনেক গভীরে যেতে পারবে না।
তাদের সেই ক্ষমতা নেই, তবে সম্ভবত এর প্রয়োজন পড়বে না। তিনি বলেন, ইসরায়েল যেহেতু বর্তমানে জয়ের পথে রয়েছে, তাই তাদের এখন হামলা বন্ধ করতে বলা তার জন্য সহজ নয়। যদি কেউ জয়ী হয় তাহলে তাকে হামলা বন্ধ করতে বলা কঠিন হয়ে পড়ে, কিন্তু কেউ যদি পরাজিত হয় তখন তাকে থামতে বলা সহজ হয়। তবে আমরা আলোচনার জন্য প্রস্তুত আছি এবং ইরানের সঙ্গে কথা বলছি, কি হয় তা দেখা যাক। এ সময় ট্রাম্প দাবি করেন, চলমান যুদ্ধে ইসরায়েল ইরানের চেয়ে ভালো করছে, আর ইরান তুলনামূলকভাবে কম সফল। ইরান ও ইসরায়েলের মধ্যে টানা হামলা পাল্টা হামলায় পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে। ইতোমধ্যে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ এই সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। তবে সংঘাতের অব্যাহত বিস্তার এবং উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ইসরায়েলি যুদ্ধের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। চলমান সংঘাতের মধ্যেই মধ্যপ্রাচ্যে নৌবাহিনীর যুদ্ধজাহাজ থেকে শুরু করে পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী সহ সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের আশপাশে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী মোতায়েন করতে যাচ্ছে আমেরিকা। শুক্রবার এই তথ্য জানিয়েছে জর্ডান ভিত্তিক সংবাদ মাধ্যম রয় নিউজ। একজন মার্কিন নৌবাহিনীর কর্মকর্তার বরাত দিয়ে রয় নিউজ জানিয়েছে, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরী আগামী সপ্তাহে ইউরোপীয় জলসীমার উদ্দেশ্যে রওনা দেবে। ইরান ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের মধ্যে সংঘর্ষ শুরুর পর অঞ্চল জুড়ে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এটি হবে মধ্যপ্রাচ্যের আশপাশে মোতায়েন তৃতীয় মার্কিন ক্যারিয়ার। নৌবাহিনীর ওই কর্মকর্তার মতে, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড আগামী 24 জুন সকালে তার হোম পোর্ট ভার্জিনিয়ার নরফোক থেকে ইউরোপের উদ্দেশ্যে রওনা হবে। এটি তার পূর্ব নির্ধারিত মোতায়েনের অংশ। এর আগে গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি সরাসরি ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপে যাবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও 2 সপ্তাহ সময় নেবেন। 2017 সালে কমিশনপ্রাপ্ত এই জাহাজটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক ও পরমাণু চালিত প্রধান বিমানবাহী রণতরী। 1 লাখ টন ওজনের এই জাহাজটি বর্তমানে মার্কিন নৌবাহিনীর প্রযুক্তিগত দিক থেকে সবচেয়ে উন্নত এবং শক্তিশালী ক্যারিয়ার হিসেবে গণ্য করা হয়। ইরানের লৌহ মানব আয়াতুল্লাহ আলী খামেনি সে দেশের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ও রহস্যময় ব্যক্তিত্বের একজন। 40 বছরেরও বেশি সময় ধরে যিনি শুধু ইরানের ধর্মীয় নেতাই নন, দেশটির রাজনৈতিক ভাগ্য কঠোরভাবে নির্ধারণ করে চলেছেন। 1939 সালের 19 এপ্রিল মাশহাদে এক সাধারণ ধর্মীয় শিক্ষকের ঘরে জন্ম নেন তিনি। মাত্র 20 বছর বয়সেই তার জীবনে এক নতুন মোড় নেয়। নাজাফ ও কুমে উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে তিনি ইসলামিক জ্ঞান, দর্শন ও প্রশাসন বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেন। শাহ মোহাম্মদ রেজা পেহলভির বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ভূমিকা নেয় তাকে 6 বার গ্রেফতার হতে হয় এবং 3 বছর নির্বাসিত থাকতে হয়। এরপরই আসে 1981 সালের সেই মাহেন্দ্রক্ষণ। দিনটি ছিল 27 জুন, শুক্রবার। এদিন এক ভয়াবহ হামলা তার জীবনকে চিরতরে বদলে দেয়। তেহরানের আবুজার মসজিদে বক্তৃতা শেষে সাংবাদিকের ছদ্মবেশে এক ব্যক্তি তার সামনে একটি টেপ রেকর্ডার রাখে। মুহূর্তেই সেই রেকর্ডার বিস্ফোরিত হয়, যার ভেতরে ছিল বোমা। বোমার গায়ে লেখা ছিল ইসলামী প্রজাতন্ত্রের জন্য ফোরকান গ্রুপের উপহার। এ হামলায় তার ডান হাত চিরতরে পঙ্গু হয়ে যায় এবং গলার স্বরও ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে জানা যায়, ফোরকান গ্রুপ ছিল একটি গোপন চরমপন্থী সংগঠন। এ ঘটনার পরদিনই আইআরপি কার্যালয়ে আরেকটি ভয়াবহ বিস্ফোরণে 70 জনের বেশি মানুষ নিহত হন। এই হত্যাকাণ্ডগুলো 1979 সালের বিপ্লবের পর ইরানের রাজনৈতিক অস্থিরতা ও তীব্র দ্বন্দ্বের এক ভয়াল চিত্র তুলে ধরে। তবে এই কঠিন সময়ই তাকে রাজনৈতিকভাবে আরও দৃঢ় করে তোলে। ইসলামী বিপ্লবের পর তিনি শরিক সুরক্ষা পরিষদের সদস্য এবং বিপ্লবী অভ্যন্তরীণ রক্ষাকারী বাহিনীর সহ পরিচালকের দায়িত্ব পালন করেন। এরপর 1981 সাল থেকে 1989 সাল পর্যন্ত 2 বার রাষ্ট্রপতি নির্বাচিত হন। 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন, যদিও তখন তার মার্জা ধর্মীয় তকমা ছিল না, যা কিনা বিতর্কের সৃষ্টি করেছিল। 2003 সালে এক ফতোয়ার মাধ্যমে তিনি পারমাণবিক অস্ত্র না ধারণের নৈতিক ভিত্তি তুলে ধরেন, যা আন্তর্জাতিক পারমাণবিক আলোচনায় ইরানের শান্তিপূর্ণ উদ্দেশ্য প্রমাণে সহায়ক হয়, যদিও এর দাপ্তরিক অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে। 2025 সালের 13 জুন আরেক শুক্রবারে ইসরায়েলের সাথে নতুন করে সংঘাত শুরু হয় ইরানের।
এর পরপরই আসে খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনা। বর্তমানে আয়াতুল্লাহ খামেনি এক চরম সংকটের মুখে। চলমান ইসরায়েল ইরান সংঘাত, তীব্র অভ্যন্তরীণ বিক্ষোভ এবং ভয়াবহ অর্থনৈতিক চাপ সবকিছু মিলে তার পদক্ষেপগুলো যেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণ। সম্প্রতি তার ঘনিষ্ঠ পরামর্শদাতারা ইসরায়েলি হামলায় নিহত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। যদি তার কিছু হয়ে যায় তবে তার পুত্র মজতবা খামেনিকেই সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে দেখা হচ্ছে। এসব তথ্য জানা যায় ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে। 40 বছর ধরে ইরানের রাজনৈতিক ও ধর্মীয় কাঠামোকে লৌহ মুষ্টিতে নিয়ন্ত্রণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। অভ্যন্তরীণ বাধা, আন্তর্জাতিক চাপ আর উত্তরাধিকার নিয়ে অনিশ্চয়তার মধ্যেও তার শাসন ভবিষ্যৎ ইতিহাসেও এক আলোচিত অধ্যায় হয়ে থাকবে। এবার সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইউরোপের শক্তিশালী 9 দেশ। তারা ইসরায়েলের বিরুদ্ধে একটি প্রস্তাবনা তৈরি করার আহ্বান জানিয়েছে। এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলিদের ফিলিস্তিনি অধিকৃত অঞ্চল ছেড়ে চলে যেতে বলেছে। ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সতর্ক করে বলেছে, ইসরায়েলিদের এসব বসতি অদূর ভবিষ্যতে বসবাসের অযোগ্য হয়ে পড়বে। ইরানের এই সতর্ক বার্তার পরপরই অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনের সাথে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য বন্ধ করার জন্য প্রস্তাব তৈরি করার আহ্বান জানিয়েছে ইউরোপের ওই 9 দেশ। দেশগুলো হল বেলজিয়াম, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন। এজন্য তারা ইইউর পররাষ্ট্র দপ্তরের প্রধান কাজা কালাসকে একটি চিঠি পাঠিয়েছে। রয়টার্স জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। ইসরায়েলি পণ্যের প্রায় 1/3 ইউরোপের বাজারেই যায়। গেল বছর ইউর সঙ্গে ইসরায়েলের পণ্য বাণিজ্য ছিল 42.6 বিলিয়ন ইউরো। তবে এই বাণিজ্যের কতটা বসতি স্থাপনের সাথে জড়িত তা স্পষ্ট নয়। ইউরোপের এই 9 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা 2024 সালের জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালতের একটি পরামর্শমূলক মতামতের দিকে ইঙ্গিত করেছেন, যেখানে বলা হয়েছে ফিলিস্তিনি অঞ্চল এবং সেখানে বসতি স্থাপনের উপর ইসরায়েলের দখল অবৈধ। এতে আরও বলা হয়েছে, পরিস্থিতি বজায় রাখতে সাহায্যকারী বাণিজ্য বা বিনিয়োগ সম্পর্ক রোধে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর পদক্ষেপ নেওয়া জরুরি। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন অবৈধ বসতি স্থাপনের সাথে পণ্য ও পরিষেবার বাণিজ্য কিভাবে কার্যকরভাবে বন্ধ করা যায় সে বিষয়ে আলোচনা শুরু করার কোনো প্রস্তাব উত্থাপন করছে না বলে অভিযোগ করেছেন ওই 9 দেশের পররাষ্ট্রমন্ত্রী। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোক্ট স্পষ্ট করে বলেছেন, ইউরোপকে অবশ্যই আন্তর্জাতিক আইনের সাথে সঙ্গতিপূর্ণ বাণিজ্য নীতি নিশ্চিত করতে হবে। বাণিজ্যকে আইনি ও নৈতিক দায়িত্ব থেকে বিচ্ছিন্ন করা যাবে না। তিনি আরও বলেন, এটি নিশ্চিত করার বিষয়ে যে ইউরোপীয় ইউনিয়নের নীতিগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো অবৈধ পরিস্থিতির স্থায়িত্বে অবদান না রাখে। তবে এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত ইসরায়েলের কূটনৈতিক মিশন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে রয়টার্স। ইরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত। এই খবর জানিয়েছে জর্ডান ভিত্তিক রয়া নিউজ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে তিনি বলেন, আয়াতুল্লাহ আলী খামেনি বারবার ইসরায়েলকে ধ্বংসের চেষ্টা করেছেন। শুধু তাই নয়, ইরান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যারও চেষ্টা করেছে। রাষ্ট্রদূত তেহরানের বিরুদ্ধে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগও করেন। এদিকে ইসরায়েলকে শায়েস্তা করতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির রেভলিউশনারি গার্ডস বা IRGCর সর্বোচ্চ পরিষদের কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষমতা হস্তান্তরের এই পদক্ষেপ একটি সম্ভাব্য প্রি-এমপ্টিভ ট্রান্সফার অব অথরিটি, যার মাধ্যমে যুদ্ধকালীন পরিস্থিতিতে কমান্ড কাঠামো অক্ষুণ্ণ রাখা যাবে। যদি খামেনি নিহত হনও তবুও ইরানি বাহিনী যুদ্ধ চালিয়ে নিতে পারবে। দশকের পর দশক একটি নিপীড়িত, নিষ্পেষিত, বঞ্চিত জাতি নিজ ভূমে পরবাসী। বিশ্বের মোড়লরা কতবার ক্যাম্প ডেভিড, অসলো, জাতিসংঘে রাষ্ট্রের স্বীকৃতির সম্ভাবনা, শান্তির ললিত বাণী শোনালো,
কিন্তু এখনও ফিলিস্তিনিরা বিশ্বে এতিম। ইসরায়েলের বাহিনী অধিকৃত ফিলিস্তিনে নিরস্ত্র মানুষের ওপর যে নির্বিচার নিধনযজ্ঞ চালাচ্ছে তা মানবাধিকারের মাপকাঠিতে কতটুকু ধরা পড়ে। মানবাধিকারের প্রথম কথা হচ্ছে বেঁচে থাকার অধিকার। অধিকৃত ফিলিস্তিনে বেঁচে থাকার অধিকার কতটুকু? মার খেতে খেতে একটু রুখে দাঁড়ালে তা হয় সন্ত্রাসবাদ ও হঠকারিতা, আর ইসরায়েল সাধারণ মানুষের ঘরবাড়িতে বোমা ফেললে তা হয় আত্মরক্ষার অধিকার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পশ্চিমা বিশ্বের মোড়লরা এই নীতি নিয়েই 7 দশক পার করল। ফিলিস্তিনে চলমান সংঘাতের মধ্যে চলতি মাসের 13 তারিখ হঠাৎ ইরানে হামলা চালায় ইসরায়েল। হামলার আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছিল ইরানের। আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ পায়। এদিকে গতকাল বৃহস্পতিবার প্রকাশিত নতুন প্রতিবেদনে জাতিসংঘ বলেছে 2024 সালে সংঘাতপূর্ণ অঞ্চলে শিশুদের ওপর সহিংসতা নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে, আর শিশুদের অধিকার লঙ্ঘনের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে। ইসরায়েলি বাহিনী এসব ঘটনার জন্য দায়ী। এবারে প্রতিবেদনে জাতিসংঘ দ্বিতীয় বছরের মতো ইসরায়েলকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বিশ্ব সংস্থার এই তালিকায় এমন দেশগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে যারা সশস্ত্র সংঘর্ষে শিশুদের ওপর গুরুতর নির্যাতন চালিয়েছে। এমন এক সময় ইসরায়েলকে কালো তালিকাভুক্তির ঘোষণা এসেছে যখন গাজায় প্রায় 20 মাস ধরে নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রতিবেদনে বলা হয় 2023 সালের তুলনায় গত বছর বিশ্বব্যাপী শিশুদের উপর গুরুতর সহিংসতা 25% বেড়েছে। এর মধ্যে রয়েছে হত্যা ও অঙ্গহানি, যৌন সহিংসতা, স্কুল ও হাসপাতালের উপর হামলার ঘটনা। এসব ঘটনার মধ্যে শুধু অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও ইসরায়েলে 2959 শিশুর উপর 8554টি গুরুতর সহিংসতার ঘটনা ঘটেছে। পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলার মধ্যেই তেহরানে হামলা চালায় ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক ইস্যুতে চুক্তি করার জন্য 60 দিন সময় বেঁধে দিয়েছেন, কিন্তু ইরান তা প্রত্যাখ্যান করায় 61তম দিনে অর্থাৎ 13 জুন তেহরানে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের দাবি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাচ্ছিল, এটি থামাতেই তারা হামলা চালিয়েছে। তবে শুক্রবার ইসরায়েলের এই হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, তেহরান এবং ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে একটি প্রতিশ্রুতিশীল চুক্তি দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। এটাকে ভণ্ডুল করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ইরানে একতরফা হামলা চালিয়েছে ইসরায়েল। ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকের আগে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে এসব কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এই খবর জানিয়েছে জর্ডান ভিত্তিক রয়্যাল নিউজ। এদিকে ইরানের বেসামরিক পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছে সৌদি আরবের পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রক কমিশন। ইরানে একাধিক পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার পর তারা এই মন্তব্য করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ আপডেটে বলা হয়েছে, 13 জুন হামলা শুরুর পর থেকে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনাতে নিশানা করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এর মধ্যে বৃহস্পতিবার ইরানের খোন্দাব হেভি ওয়াটার রিসার্চ রিঅ্যাক্টরের ওপরেও হামলা হয়েছে। বেসামরিক পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের এমন হামলার পর সৌদি আরবের পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রক কমিশন বলছে, বেসামরিক পরমাণু স্থাপনায় সামরিক হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, যা কোনোভাবেই কাম্য নয়। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। তবে সংঘর্ষ শুরুর পর থেকে ইসরায়েল শুধু সামরিকভাবে নয়, অর্থনৈতিক, অবকাঠামোগত ও কূটনৈতিকভাবেও বড় বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ইসরায়েল এখন বহুমাত্রিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির তেমনই 10টি বড় ক্ষতি তুলে ধরা হলো। এই যুদ্ধে ইসরায়েলকে বিপুল সামরিক ব্যয় বহন করতে হচ্ছে। যুদ্ধে দেশটিকে প্রতিদিন 700 থেকে 900 মিলিয়ন ডলার পর্যন্ত খরচ করতে বাধ্য করছে। ডেভিড স্লিং বা অ্যারো সিস্টেমের প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম 1 থেকে 4 মিলিয়ন ডলারের মধ্যে। যুদ্ধের শুরুতে 2 দিনেই খরচ হয় প্রায় 1.45 বিলিয়ন ডলার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দীর্ঘমেয়াদী এই ব্যয় দেশটির অর্থনীতিতে ভয়াবহ চাপ সৃষ্টি করছে।
ইরানের সঙ্গে যুদ্ধ ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও অস্ত্রভান্ডার কমাতে শুরু করেছে। ইরান এরই মধ্যে 400-র বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। ইসরায়েল প্রতিটি আক্রমণ প্রতিহত করতে 2টি করে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের সরকা মেডিকেল সেন্টার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। শতাধিক মানুষ আহত হয়েছেন। এই ঘটনাকে ইসরায়েলি সরকার যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে। ইরানি হামলায় ইসরায়েলের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোর ক্ষতি হয়েছে, ফলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে এবং পরোক্ষভাবে শিল্প উৎপাদনও ব্যাহত হচ্ছে। যুদ্ধের প্রভাবে সমুদ্র বন্দরে রপ্তানি ও বাণিজ্য প্রায় থমকে গেছে। জাহাজ পরিবহনে বিমার হার 3 গুণ বেড়ে গেছে। এতে বাণিজ্যিক পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় আন্তর্জাতিক লগ্নিকারীরা সরে যাচ্ছে। ইসরায়েলের তেল রিজার্ভ ও প্রধান স্টক এক্সচেঞ্জে আঘাত হানায় বিনিয়োগকারীদের আস্থা কমে গেছে। এতে দেশটির স্টক মার্কেটে ধস ও অর্থনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। অনেক কোম্পানি অস্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। যুদ্ধে ইসরায়েলের বেসামরিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। যুদ্ধের কারণে হাজার হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। যুদ্ধ শুরুর পর ইসরায়েলি সরকার প্রতিরক্ষা খাতে বাজেট দ্বিগুণ করেছে। ডলারের হিসেবে প্রায় 33.6 বিলিয়ন। এতে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ কমতে পারে, যা দীর্ঘমেয়াদে সংকট তৈরি করবে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ হওয়ায় দেশটিতে মার্কিন নির্ভরতা বাড়ছে। আকাশ প্রতিরক্ষায় এখন যুক্তরাষ্ট্রের থার্ড ও প্যাট্রিয়ট সিস্টেমের সহায়তা নিতে হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে যুদ্ধ 30 দিন স্থায়ী হলে ইসরায়েলের ক্ষতি $12 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। আর যুক্তরাষ্ট্র যদি সাহায্য কমিয়ে দেয় তাহলে ইসরায়েলের অস্ত্র ও রসদ ঘাটতি দেখা দিতে পারে, যা যুদ্ধের ফলাফলই পাল্টে দিতে পারে। বিশ্লেষকরা আরো বলেন, এই সংঘাত যত দীর্ঘায়িত হবে তত বেশি ক্ষতিগ্রস্ত হবে ইসরায়েল। ইরানের দাবি অনুযায়ী তারা এখনো সম্পূর্ণ অস্ত্রভান্ডার ব্যবহার করেনি। যদি এই দাবি সত্যি হয় তাহলে সামনে আরো কঠিন সময় অপেক্ষা করছে ইসরায়েলের জন্য। ইরানের হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সংকটের আশঙ্কা করা হচ্ছে। দেশটি ইরানের হামলা ঠেকাতে ক্রমশ ব্যর্থ হয়ে পড়ছে। ইসরায়েলের আয়রন ডোম ও আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিয়ে একের পর এক মূল ভূখণ্ডে আশ্রে পড়ছে ইরানের ক্ষেপণাস্ত্র। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র জার্মান থেকে সামরিক সরঞ্জাম নিয়ে ইসরায়েলে নামছে 1 ডজনের বেশি বিমান। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। আনাদুলু এজেন্সি জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে 14টি সামরিক কার্গো বিমান ইসরায়েল এসে পৌঁছেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এসব বিমান সামরিক সরঞ্জাম ও রসদ বহন করছে, যা ইসরায়েলি সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতি জোরদারে সহায়তা করবে। এই চালানটি 13 জুন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর গঠিত আকাশ ও সমুদ্রপথে সহায়তা চালানের অংশ। প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, 2023 সালের 7 অক্টোবর গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর থেকে পর্যন্ত 800টিরও বেশি সামরিক কার্গো বিমান ইসরায়েলে এসেছে। তবে এসব বিমানে কী ধরনের সরঞ্জাম এসেছে সে বিষয়ে